নমস্কার, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জনমতে আজকে ফোন লাইন খুলব, আপনারা আপনাদের মতামত দেবেন। এবং ভারত সম্পূর্ণ যুদ্ধ প্রক্রিয়ার প্রস্তুতি কি শুরু করে দিয়েছে, তার কারণ ইতিমধ্যে পাকিস্তান যা ধরনের রিয়াকশনস দিচ্ছে, এই যুদ্ধের পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। এবং তারা যথারীতি ওই পরমাণু হুমকি দিচ্ছে। এই উপমহাদেশে চীন, পাকিস্তান, ভারত প্রায় সেম অ্যাক্সিসের মধ্যে দাঁড়িয়ে তিনটে পরমাণু শক্তিধর দেশ। স্বাভাবিকভাবে এটা দিয়ে গোটা বিশ্বের জনমতকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে পাকিস্তান এই মুহূর্তে, যার লেটেস্ট আপডেট আমার কাছে রয়েছে। কিন্তু এটা তো উল্লেখ্য যে একদিকে এই হুমকিটা রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তৎসত্ত্বেও সাধারণ মানুষের জীবন, ধন, প্রাণ এবং বিশেষ করে দ্বিজাতিতত্ত্ব নিয়ে অনড় থাকা পাকিস্তান, এবং যেটা পাকিস্তানের সবচেয়ে এই ঘটনায় প্রধানতম দায়ী যদি কেউ ব্যক্তি থাকে, তাহলে অবশ্যই তার কথা ভুলে গেলে চলবে না। আসিফ মুনির, যিনি পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক, তিনি বলেছেন যে কাশ্মীর হচ্ছে তাদের ঘাড়ের শিরার মতো, অর্থাৎ ঘাড়ের শিরা যদি কেটে যায় তাহলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে। তাই কাশ্মীরকে রক্ষা করার জন্য দরকার পড়লে 10টা যুদ্ধ করব। ইতিমধ্যে 3টে যুদ্ধ করেছে। 48 সালে যুদ্ধে আগেই বলেছি, তখন সদ্য গঠিত ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তির পর দ্বিখণ্ডিত ভারতবর্ষে আক্রমণ হেলেছিল পাকিস্তান, এবং সেই যুদ্ধে কিছুটা অংশ যেটা পাক অধিকৃত কাশ্মীর সেটা দখল করে রেখেছে, যা ভারতেরই অংশ। এবং সেটা নিয়ে বারবার করে এই অংশ থেকে সে প্রক্সি ওয়ার, কখনো কখনো এত নিয়মিত যুদ্ধের মতো একটা পরিস্থিতি, উন্মাদনা বাঁচিয়ে রেখেছে। এবং ভারতের কবজা থেকে কাশ্মীরকে ছিনিয়ে নিতে পাকিস্তান তখন থেকেই হচ্ছে তৎপরতা দেখিয়েছে। তারপর 65 সালের যুদ্ধে যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের সেই যুদ্ধে সেদিন পাকিস্তান বুঝেছিল যে 48-এর ভারত আর নেই, 65। তারপর আসে কার্গিলের সীমানা অতিক্রম করে ভারতের সীমানায় এসে ভারতীয় সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। দীর্ঘ প্রায় 1.5 মাসের সেই যুদ্ধে ভারত কার্গিলকে মুক্ত করেছিল, কিন্তু কোনো সীমানা পাকিস্তানের দখল নেয়নি সেবারও। 3টে যুদ্ধ অতিক্রান্ত, তাহলে আসিম মুনিরের মতে আরও 7টি যুদ্ধ বাকি আছে। ভেবে দেখুন, সেই কথাটা বলছে এবং তারপরে এই ধরনের অ্যাকশনসগুলো হচ্ছে। আর এখন বলছে সারা বিশ্বকে আপনারা থামান, কেননা এই কথাটা বলতে হচ্ছে এই কারণে যে ভারত তার যুদ্ধ প্রস্তুতির দিকে এগোচ্ছে। কীভাবে প্রস্তুতি নিচ্ছে নিশ্চয়ই আপনাদের কাছে সবিস্তারে বলবো না, দেশের একটা নিরাপত্তার প্রশ্ন যেহেতু এখানে জড়িয়ে রয়েছে, ছবিও দেখাবো না। কিন্তু যেটা দেখাবো বা বলবো সেটা ঠিক কিভাবে হচ্ছে সেটা নিশ্চয়ই আপনাদের কাছে বলবো। এবং তার সাথে এটাও বলবো যে পাকিস্তানের অধুনা বিগলিত ছোট ভাই বাংলাদেশ, তার একটা অবস্থান। বাংলাদেশে হঠাৎ ইসলামপন্থী মূল যারা রয়েছেন তারা বলছে ভোট প্রক্রিয়া শুরু করতে হবে এবার, এবং নিজেদের মধ্যে একটা জোটবদ্ধ হচ্ছে যে ইসলামিক উম্মাহকে প্রতিষ্ঠা করার জন্যে যারা বিভিন্ন ধরনের ইসলামিক বিভিন্ন দল খুলে বসে আছেন তারা একজোট হবার কথা বলছেন। এবং বুঝতে পারছেন যে শিয়রে নির্বাচন এর কারণও আছে, এটা দিনের দিন আরও বেশি তীব্র হবে। এবং বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যে চুপ মেরে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছেন, কিন্তু জঙ্গি বা সন্ত্রাসবাদের তিনিও নিন্দা করেননি। নিন্দা অনেকেই করেনি, অনেকে রয়েছেন ভারতে, তারা এই দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনাকে বলছেন এবং তার সাথে বলছেন যে না, কাশ্মীরেরও তো অনেকে এরকম এগিয়ে এসে পর্যটকদের বাঁচাবার চেষ্টা করেছেন। 2জন ছবি এসে একজন নিহত হয়েছেন বন্দুক কেড়ে নেওয়ার জন্যে। কিন্তু ধর্ম পরিচয় দেখে দেখে যখন হত্যা হয় বা বিভিন্ন ঘটনা ঘটে, তখন স্বাভাবিকভাবে একটা রাগ দুঃখ তৈরি হয়। বাংলাদেশের এই যে ঘটনা পরম্পরা 8 মাস ধরে দেশের মানুষ দেখেছে, তার মধ্যে কাশ্মীরের এই ঘটনা স্বাভাবিকভাবে একটা হিন্দু উন্মাদনা তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। তার রাজনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা রয়েছে, কিন্তু এটা প্রকটভাবে চেষ্টা করার এই মুহূর্তে কোনো উপায় নেই। তার কারণ দেশের 140 কোটি মানুষ
তারা একটা সিংহভাগ মানুষই চাইছেন এর কড়া এবং যোগ্য জবাব দিতে হবে, এবং দরকার পড়লে যুদ্ধের নানা রকম ফর্ম আছে, যেভাবে হোক যেন পাকিস্তান এটা চিরতরে এই জঙ্গিবাদকে এক্সপোর্ট করা, একটা জাতির স্বায়ত্তশাসন বা আত্মনিয়ন্ত্রণের অধিকারের নাম করে ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার এই যে একটা ধারাবাহিকভাবে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কফিনের শেষ পেরেক পুঁততে হবে, এরকমই একটা দেশবাসীর বড় অংশ মনে করে। যে কোনো দেশপ্রেমিক জাতীয়তাবাদী মানুষ এই সময় দাঁড়িয়ে জনতার কণ্ঠস্বরকেই তারা শুনবে, এটা নিঃসন্দেহে বলতে হয়। এবং তার সাথে এটাও বলতে হয় যে গতকাল সর্বদলীয় বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, যারা বরিষ্ঠ বিজেপি নেতা, তারা প্রথমেই বলেছেন এই যে মিটিংটা আজকে অনুষ্ঠিত হচ্ছে এটা সিকিউরিটি ল্যাপসের যে ঘটনা ঘটেছে সেটা স্বীকার করে নেওয়ার জন্য এবং আপনাদের সাথে সেটাকে সমভাবে ভাগ করে নেওয়ার জন্য। এই একটা মাস্টার স্ট্রোকেই কাজ হয়েছে। সমস্ত বিরোধী রাজনৈতিক দল সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক এই কথাটাই বলতে চেয়েছি বারবার। অনেকে ভুল বুঝেছেন, বহু মানুষ এগুলোতে ভুল বোঝেন। অনেক সময় সরকারি দল বিজেপির পক্ষ থেকে এই নিয়ে অনেক সময় বলা হয় যে আমরা নিজেরা বর্ডারে গিয়ে দেখেছি যে ল্যাপস নানা জায়গায় নানাভাবে হচ্ছে। কখনো কখনো ন্যাচারাল ল্যাপস অনেক সময় হয়ে যায় সমস্ত সতর্কতা নিতে গিয়েও, কিন্তু যা যা দেখে এসেছি সবটা বলা সম্ভব নয় বা উচিত নয়। কিন্তু এই কথাটা বললে সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, যে কোথায় বর্ডারে কি হচ্ছে না হচ্ছে সেটা দিয়ে শাক দিয়ে মাছ কখনো ঢাকার চেষ্টা করবেন না। যে রাজনীতিবিদ, যে রাজনৈতিক দল এটা করতে চায় সে পরোক্ষে কিন্তু ভারত তাতে দুর্বল হয়ে যায় এবং সেই সুযোগটা নেয় জঙ্গিবাদ। আপনি দু চোখে পৃথিবী দেখছেন, এখানে কয়েক হাজার লক্ষ জঙ্গি কিন্তু তাদের দুটো চোখে তারাও পৃথিবী দেখছে। তারা কিন্তু আপনার প্রত্যেকটা গতিবিধিকে তারা অবজার্ভ করছে। ভাবতে পারেন পায়েলগাঁওর এই ঘটনা ঘটার আগে তারা খবর নিয়েছে, রেকি করেছে পায়েলগাঁও আশেপাশের বিভিন্ন হোটেলগুলোতে কত সংখ্যক ট্যুরিস্ট আসছে, কোন রাজ্য থেকে আসছে, কত কি আসছে, কিভাবে থাকছে, সেই পরিকল্পনা রেকি করে এটার বাস্তবায়ন হয়েছে। এবং বাস্তবায়ন যেভাবে হয়েছে এবং তারপরে বহু মানুষ কিন্তু অপেক্ষা করতে হয়েছে রেস্কিউ টিম আসার জন্যে। তার মধ্যে কেউ কেউ রেস্কিউ করার চেষ্টা করেছেন বা নিরাপত্তা দিয়েছেন, সেটা নিঃসন্দেহে একটা মানবতার একটা দিক, এটাকে ভুললে চলবে না। কিন্তু তার মানে এই নয় গোটা কাশ্মীর বা কাশ্মীরিয়াত একেবারে উপচে উঠেছে। 370-এর আগেও একই ঘটনা ছিল, 370 ওঠার পরও কিন্তু একটি ঘটনা, যে ঘটনা ঘটল তার বিভৎসতা এতটাই গভীর যা ভারতবর্ষকে প্ররোচিত করছে যুদ্ধের দিকে। এটা কি এড়ানো যেত না? হয়তো যেত, কিন্তু এখন বল পাকিস্তানের কোর্টে, পাকিস্তানের কোর্টে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পাকিস্তানকে উচিত শিক্ষা, পাকিস্তানকে একেবারে যাতে এই মানে এমনভাবেই তাকে অবস্থান গোটা বিশ্বের কাছে এক্সপোজ করে দেওয়া এবং তার সাথে তার যে গুমর, তার যে ঔদ্ধত্য, তার যে একটা নাকুচু মনোভাব, যে পাঞ্জাবি খান সেনাদের যেরকম একটা উদ্ধত ভাব 71-এর মুক্তিযুদ্ধের সময় যেটা বাংলাদেশে পরিলক্ষিত হয়েছিল, সেরকম মনোভাব তারা ভারতের দিকে বারবার করে এটা দিকে তাকায়। এবং এই প্রস্তুতি মধ্যে প্রথম হচ্ছে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে দক্ষিণ কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার আশেপাশে। ভিক্টর ফোর্স, ন্যাশনাল রাইফেলস, প্যারামিলিটারি ফোর্স এবং বিভিন্ন এই সব ফোর্সগুলোকে সক্রিয় করা হয়েছে। এবং আধুনিক বোফোর্স গান, যে বোফোর্স দিয়ে ভারতীয় সেনাবাহিনী একটা বড় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল কার্গিল যুদ্ধের সময়, বোফোর্স ধানুষ, K9, হাউটজার বন্দুক, এগুলোকে মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে, স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে। T-90 ভীষ্ম ট্যাঙ্ক, স্পাইক পিনাকা ক্ষেপণাস্ত্র, যেটা আগে আপনাদেরকে দেখিয়েছি। ভারত এই ক্ষেত্রে পিনাকার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। DRDO এবং DRDOর কাছে একটা অগ্নি পরীক্ষা, যে এগুলো দেখার এগুলো আছে। ভারত পরমাণু শক্তিধর দেশ, সব জানা সত্ত্বেও পাকিস্তান দিনের পর দিন এই প্ররোচনা দিয়েছে এবং তার সাথে হাত মিলেছে স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলো। এটা 1980 সাল থেকে পরপর প্রায় ইতিহাস দেখলে প্রায় 45 বছর ধরে এইভাবে রক্তক্ষরণ ঘটিয়ে যাচ্ছে। কিন্তু আর কতদিন? চরম মুহূর্ত কিন্তু উপস্থিত। ইতিমধ্যে 3 দিন অতিক্রান্ত, প্রস্তুতি এখন তীব্র ক্রমশ নিচ্ছে।
সুখোই, মিরাজ, রাফালের মতো যুদ্ধ বিমানগুলো পাঞ্জাব, জম্মু, শ্রীনগর বিমান ঘাঁটি থেকে ওড়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। 2025 সালে এপ্রিল মে মাস পর্যন্ত চলায় মহড়াটি উত্তর পশ্চিম সীমান্তে বায়ুসেনার প্রস্তুতি পরীক্ষা চলছে। এই সমস্ত কৌশলগুলোকে অবলম্বন করে ভারতীয় সেনাবাহিনীর একটা এখন জোরদার চলছে। গতকাল আপনাদেরকে বলেছিলাম যে ইস্টার্ন কমান্ডে, কলকাতার নিকটবর্তী যেহেতু ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় টেন্ট, ছাউনি থেকে শুরু করে মিলিটারি জিপের আনাগোনা এই সমস্ত কিছুই পরিলক্ষিত হয়েছে। একটা প্রস্তুতি রয়েছে, কিন্তু এইতেই রীতিমতো কাঁপন ধরে গেছে এখন এই মুহূর্তে পাকিস্তানে। তারা আন্তর্জাতিক বিভিন্ন কূটনৈতিক সহযোগিতার করছে এবং আমেরিকার মধ্যস্থতা চাইছে। আমেরিকার মধ্যস্থতা চাইছে, চীনের মধ্যস্থতায় যে কোনো কাজ হবে না সেটাও তারা বিলক্ষণ জানে। এই মধ্যস্থতা কেন, চীন মধ্যস্থতা করতে রাজিও হবে না, কোনোদিনই হবে না। তাই আমেরিকার মধ্যস্থতায় রাজি হয়েছে। এই পরিস্থিতিকে ভারত কিভাবে নিচ্ছে এই বিষয়ে আমরা দেখব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী যিনি একজন উল্লেখযোগ্য একজন কর্নেল ছিলেন এই কার্গিল যুদ্ধের সময়, আর আর্টিলারিতে তার একটা বিশাল ব্যুৎপত্তি রয়েছে, পদাতিক বাহিনীর আর্টিলারি এই তরুণ অফিসার। তিনি কি বক্তব্য রাখছেন এই বিষয়ে প্রথমে একটু নজর রাখবো সেই দিকে। অধিকার যখন কোনো রাষ্ট্র যাতায় কোনো বন্ধুত্বর জায়গায় হাতটা বাড়িয়ে দিতে হয়। ভারত তো এই 19শে সেপ্টেম্বর 1960 সালে এই ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা সিন্ধু চুক্তি সাইন করেছিল জওহরলাল নেহরুর সময়, কিন্তু যেই সময় আমরা দেখলাম 90 দশক থেকে 1990 থেকে আজ পর্যন্ত টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাট, 3টে লড়াই লড়েছে পাকিস্তান, 3টে লড়াইতেই ভারতের সামরিক বাহিনীর থেকে 2টো গালে চড় খেয়েছে। তারপর কার্গিল হয়েছে, কার্গিলে সময় আমাদের লাইন অফ কন্ট্রোলকে অনার না করে ভারতবর্ষের যে চূড়াগুলো আছে সেখানে ঢুকে বসেছিল, সেখানেও থাপ্পড় খেয়ে তারা ফিরে গেছিল। এবং 1979 সালে 1989 এর পর থেকে মুফতি মোহাম্মদের যখন মেয়েকে ওরা কিডন্যাপ করে, তারপর থেকে যে জঙ্গি হানা শুরু হলো এই জম্মু অ্যান্ড কাশ্মীর, বিশেষ করে কাশ্মীর উপত্যকায়, আজ পর্যন্ত এই নানাভাবে পেছন থেকে যে প্রহার করছে সেটা ভারত এক সময় নিয়েছে, একটা সময় আছে মানুষ সেটাকে আর নিতে পারে না। আমরা দেখেছি পুলওয়ামাতে 40টা কফিন পালাম এয়ারপোর্টে নামতে। আমরা ভেবেছিলাম, তারপরে বালাকোট হয়েছে, তারপর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আমরা ভেবেছিলাম পাকিস্তান বোধহয় সামলে গেছে। কিন্তু আবার দেখলাম এই 22 তারিখ দুপুর 2:30টার পর এত সাহস দেখালো যে আমাদের সাধারণ নাগরিক যারা ঘুরতে গেছিল পেহেলগাঁওয়ে, বাইসারান এই ভ্যালিতে, যেটা মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে শান্ত কাশ্মীরকে অশান্ত করে তুললো, এই 4-5 জন জঙ্গি পাঠালো। আমরা জঙ্গির দিকে তাকাচ্ছি না, আমরা তাকাচ্ছি একজনের দিকে, তার নাম হচ্ছে আসিফ মুনির, চিফ অফ আর্মি স্টাফ, পাকিস্তান সেনার, যার মদত পুষ্ট এবং তার এই পুরো প্ল্যানে যেটা এক্সিকিউট হয়েছে। ভারতবাসী হিসেবে 140 কোটি ভারতবাসীর আমি তাদের হয়ে আমরা বলছি, প্রত্যেকে চাই যে আমরা আসিফ মুনির কে যতদিন এই ছোট ছোট আরশোলার বাচ্চাদের মারলে হবে না, মাদার ককরোচ যে আরশোলার মা, সেটা হচ্ছে এই ISI আর পাকিস্তান আর্মি এবং পাকিস্তান আর্মির চিফ। কি বলেছিলাম, এই আসিম মুনিরের এই ভয়ঙ্কর উত্তেজক বক্তব্য এবং তার আগে যে রেকি পরিষ্কার এই যোগসূত্রকে স্থাপন করছে। তাই পাকিস্তান এই যাত্রায় কোনোভাবে পার পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি আর এই মুহূর্তে নেই। কিন্তু কি হবে, কিভাবে হবে, সেই সমস্ত সমরবিদরা রয়েছেন, তারা সেই কৌশলগুলো করছে। কিন্তু 140 কোটি দেশবাসী কিন্তু এই প্রশ্নে তারা ঐক্যমতে পৌঁছেছে। তাদের জনমত এটাই বলছে যে একটা কড়া সবক শেখাতে হবে পাকিস্তানকে, ভুলে গেলে চলবে না। এই পাকিস্তান ISI ক্রমাগত বাংলাদেশে মদত দিয়েছে, সেখানেও হিন্দুদের বারবার করে 8 মাসে এই প্রশ্নটাই তুলে ধরেছি। 8 দফা দাবি কিন্তু বাংলাদেশ মানেনি। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করে রাখা হয়েছে। এখন ঠিক যেরকম কাশ্মীরিয়াত উতলে পড়ছে, এখন বাংলাদেশে কিন্তু নির্বাচনের প্রস্তুতি, নিত্য নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে। কি করে পারবে এতগুলো ফ্রন্ট সামলাতে পাকিস্তান?
নিঃসন্দেহে এক বড় বেকায়দায় পড়েছে। একদিকে ওইদিকে আফগানিস্তানের বর্ডারের দিক থেকে ক্রমাগত টিটিএফের হামলা এবং সরাসরি তাদের লক্ষ্যবস্তু থেকে পাকিস্তানের সেনা ক্যান্টনমেন্টগুলো, অন্যদিকে কাশ্মীর ফ্রন্টে ভারতের সক্রিয়তা চরম পর্যায়ে রয়েছে এই মুহূর্তে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকে নিশ্চয়ই সবচেয়ে বেশি বাংলাদেশের সেই সব মানুষগুলো, ভারত বিদ্বেষী মানুষগুলোর স্মরণ করে রাখা উচিত যে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে। পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করার অর্থ এর এক গভীরতা রয়েছে। এই সিমলা চুক্তি কেন বাতিল, কিভাবে করেছে, এই সমস্ত কিছু নিয়ে আমি একটা প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরব। এই তুলে ধরাতে সবচেয়ে বেশি কে ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে ভুলে গেলে চলবে না। 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর কাছে লজ্জাজনক হারের পর পাকিস্তানে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে সিমলা চুক্তি হয়েছিল। সেই চুক্তির মধ্যে একটা অন্যতম অংশ ছিল বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান আর কোনোদিনই কিন্তু তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে না। এখন পাকিস্তান ঘুরিয়ে বলছে তারা সিমলা চুক্তিই মানে না, ভারতকে পাল্টা প্রত্যাঘাত করার জন্য। তার মানে কি বাংলাদেশের উপর পাকিস্তান যেটা তারা ছিল করে আসছিল 8 মাস ধরে, তার উপর কি একটা নিয়ন্ত্রণ তারা চাইছে বা ঘুরিয়ে বলতে চাইছে, কোনোদিন দাবি করতে পারে কি? এই প্রশ্ন নিশ্চয়ই একটা উঠে আসবে। কি বলছেন বিশেষজ্ঞরা সব বিষয়ে একের পর এক পর্দা আপনাদের কাছে খুলে ধরবো এবং কি হতে চলেছে তার একটা আভাস প্রত্যেক দিনের মতো এই মুহূর্তেও দেব। তার কারণ গোটা ভারতবর্ষ প্রশ্ন এখন এটাই যে কিভাবে উচিত শিক্ষা দেওয়া হবে পাকিস্তানকে। সিমলা চুক্তি যেটা হয়েছিল তার একটা সংক্ষিপ্ত বিবরণ প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে একটু তুলে ধরব। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত পাকিস্তানকে পরাজিত করে এবং 90,000-এরও বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। 1971 সালে সেই ভারত পাক যুদ্ধের পরে 1972 সালের 2রা জুলাই ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো হিমাচল প্রদেশের সিমলায় এই চুক্তি স্বাক্ষর করেন, যা ভারতের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। এই চুক্তির মাধ্যমে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়। চুক্তির অন্যতম শর্ত ছিল জম্মু কাশ্মীরের যুদ্ধবিরতির সময় দুদেশের বাহিনী যেখানে অবস্থান করছে সেখানেই অবস্থান করবে। কোনো দেশই একতরফাভাবে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করবে না। সেই চুক্তিতে মূলত 5টি বিষয়ে জোর দেয়া হয়। 1972 সালের সিমলা চুক্তি, যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, উভয় দেশ কাশ্মীর সহ সকল বিরোধ দ্বিপাক্ষিকভাবে বহিঃশক্তির হস্তক্ষেপ বাদ দিয়ে সমাধানে সম্মত হয়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ পরবর্তী অস্ত্রবিরতিকে সম্মান করা এবং একতরফাভাবে বা বলপূর্বক এর পরিবর্তন করার চেষ্টা না করা, যুদ্ধবন্দী এবং বেসামরিক আটকদের প্রত্যাবাসন সহ স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রতিশ্রুতি। পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। নয়াদিল্লিতে পাক হাই কমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের অবাঞ্ছিত হিসাবে ঘোষণা করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে সিন্ধু জল চুক্তি। এরপর বেশ কিছু পদক্ষেপের কথাও জানিয়েছে পাকিস্তানও। তারাও জানিয়েছে তারা ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিচ্ছে। ভারতের মতো পাকিস্তানও ভারতীয়দের জন্য সার্ক ভিসা বাতিল করেছে। ফলে উত্তেজনা ক্রমশ চরমে। আগামী দিনে এই উত্তেজনা আরো চড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আজকের এই ডিবেটে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর প্রদীপ্ত রায়, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সৌমিক রাহা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সম্পর্কে বিশেষজ্ঞ
দীপ্তিমান সেনগুপ্ত, আপনাকেও স্বাগত জানিয়ে প্রথমে একটা কথা একটু শুরু করতে চাই। 3 দিন অতিক্রান্ত, 140 কোটি দেশবাসী বলছে কড়া পদক্ষেপ, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রস্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা ঠিক কথা, একসাথে 5টা বিভিন্ন যে কমান্ডগুলো তারা সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে, শেলিং বিভিন্ন রকম সীমানার মধ্যে সেটা হচ্ছে, এসবই ঠিক কথা। কিন্তু ইতিমধ্যেই সিমলা চুক্তি বাতিল করে দিয়ে উত্তেজনাটাকে আরেকটু চরমে নিয়ে যেতে গেছে হচ্ছে পাকিস্তান। প্রশ্নটা হচ্ছে এই সিমলা চুক্তি কতটা আর মানে অস্তিত্ব রয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হতে চলেছে? প্রথম কথা, সিমলা চুক্তির ফলে যদি ক্ষতির অঙ্কটা করি, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে একটা কথা চালু আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। সিমলা চুক্তির ফলে যদি কোনো রাষ্ট্র যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে বাংলাদেশ। তার কারণটা হচ্ছে সিমলা চুক্তির একটা অনুচ্ছেদে একদম পরিষ্কারভাবে উল্লেখ আছে যে পাকিস্তান আর কোনো সময় বাংলাদেশকে তার রাষ্ট্র মানে তার রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করবে না এবং বাংলাদেশকে একটি আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। পরিষ্কারভাবে এটা উল্লেখ আছে। এবার আমার কোনো কথা নয়, যদি কারো মনে হয় সে এটা দেখে নিতে পারে। তো এর ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে কিনা এটা এখন প্রশ্ন বাংলাদেশের লোকেদের, এটা আমাদের কোনো বিষয়। এবার বাংলাদেশের পরে যদি কেউ ক্ষতিগ্রস্ত থাকে তাহলে সেটা হচ্ছে পাকিস্তান, মানে তার বড় ভাই বা আব্বু যাই বলেন না কেন, সে ক্ষতিগ্রস্ত হবে। কারণ হচ্ছে সিমলা চুক্তি যদি তারা বাতিল করে, এখনো পর্যন্ত করেনি, অফিসিয়ালি তারা এখনো বলেনি, ধমকি দিয়েছে, কিন্তু আমি বলছি বাতিল করলে পরে ভারতবর্ষের কাছে পাক অকুপাইড কাশ্মীরে সিমলা চুক্তি যেই মুহূর্তে বাতিল হবে, সেই মুহূর্তে ওইখানে জাতিসংঘের যে একটা ভূমিকা ছিল সেই ভূমিকাটা অনেক খর্ব হয়ে আসবে। 1, 2, সিমলা চুক্তিতে আরেকটা বিষয় ছিল যে আন্তর্জাতিক মহলের কাছে এটা যাবে না, বিষয়টা আন্তর্জাতিক মহলের কাছে যাবে না। কিন্তু সিমলা চুক্তি যদি বাতিল হয়ে যায় তাহলে এই মুহূর্তে ভূরাজনৈতিক এই অংশতে ভারতের যে অবস্থান, তাতে পাকিস্তানের আশপাশে ধারে কাছে টেকার কোনো রকম সম্ভাবনা নেই। এটা গেল দ্বিতীয়। আর তৃতীয়ত যেটা বিষয় আছে, সিমলা চুক্তি এটা যদি বাতিল হয় তাহলে প্রত্যক্ষভাবে বাংলাদেশের কাছে এইটা যেরকম একটা প্রশ্ন আসছে, ঠিক একইভাবে আমি আরেকটা জিনিস বলে রাখছি, বাংলাদেশ বর্তমানে যাকে সবচেয়ে বড় বন্ধু বলে মনে করছে পাকিস্তান, সে এতটাই দুর্বল হয়ে যাবে যে সেক্ষেত্রে বাংলাদেশের যে নিজস্ব অস্তিত্বের জায়গা আছে, অর্থাৎ এখন যারা বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে তারা আদৌ ক্ষমতাতে থাকতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন এসে যাবে। এই তিনটে জিনিস খুব পরিষ্কার। আমি আসবো পরবর্তী অধ্যায়ে আরো বিস্তারিতভাবে, যখন গভীরে প্রবেশ করব। আমি একটু শ্রমিক রাহার কাছ থেকে জানতে চাইব, প্রায় 3-4 দিন অতিক্রান্ত, দেশের মানুষের মধ্যে একটা কড়া জবাব দিতে হবে। এই নতুন নয়, এবারে সন্ত্রাসবাদটা একদম অন্যদিকে, ধর্ম আইডেন্টিটির এই প্রশ্নগুলো এসেছে। এই প্রশ্নগুলোকে যারা জাগিয়ে তুললো, অনেকেই এটাকে বলছেন, আসিম মুনিরের বক্তব্য আসছে, সেনাবাহিনীর অনেক বিশ্লেষকই বলছেন যে তার প্রবল উস্কানি এবং তার এই পরিস্থিতির জন্য একটা বড় ভূমিকা তার একটা ছিল। কিন্তু সবই তো হলো বিশ্লেষণ, এবার হচ্ছে কাজ, কার্যক্রম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে কি লক্ষণীয় কি পদক্ষেপ ভারত রাষ্ট্রের দিক থেকে হচ্ছে সেটা আমরা বুঝবো, কড়া বার্তাটা ঠিক কীরকম ভাবে হতে পারে বা হতে চলেছে। দেখুন, কেন্দ্রে আমরা সরকারে আছি, এটা যতটা সত্যি কথা, কিন্তু এটাও সবথেকে বড় সত্যি কথা, এই যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনারা জানেন, যখন মাননীয় এই যে আজকে গোটা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক যেই দিকে যেতে চলেছে, তারপরে সন্ত্রাসবাদকে নির্মূল করা, এই টোটাল বিষয়টায় আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কোনো মন্ত্রী যখন শপথ নেন, তখন প্রথম তার সংবিধানের শপথ, দ্বিতীয় যে শপথটা নিতে হয় গোপনীয়তা রক্ষার শপথ। তো সুতরাং আমি মনে করি সরকার গোপনীয়তা রক্ষা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। পার্টির মুখপাত্র হিসাবে সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে, আমার মনে হয় সরকারের মুখপাত্ররও সেটা বলা উচিত নয়। কিন্তু
আমরা কি চাইছি? আমরা চাইছি প্রত্যেক দেশবাসী, দেখুন এক্ষেত্রে সুষমা স্বরাজের একটা কথা আমার বারবার মনে পড়ে, পার্লামেন্টের ভেতরে উনি বলেছিলেন যে আমরা আমাদের ভারতের একটা খুব সুন্দর পরিধি আছে, কি একটা ভাব রয়েছে, আমরা একে অপরের বিরোধী কিন্তু একে অপরের শত্রু নই। আমরা বিরোধিতা, মানে পার্লামেন্টের ভেতরে আমরা বিরোধী দল থাকতে পারে, শাসক দল থাকে, আমরা বিরোধিতা করি। বিরোধিতা কিসের উপর করি? নীতির উপর ভিত্তি করে, আমাদের কর্মসূচির উপর ভিত্তি করে, কার্যপ্রণালীর উপরে ভিত্তি করে। কিন্তু প্রশ্ন যদি দেশের ওপরে ওঠে, সকলের ১৬০ কোটি দেশবাসীর একসাথে একটাই জিনিস কামনা করা উচিত, চোখে চোখ রেখে জবাব দিতে হবে। আমরা প্রত্যেকে, আমরা আজকে মানে সনাতন হিন্দু ধর্মের সাধু সমাজ বলেছে আমরা গেরুয়াটাও খুলে রেখে আসব, রক্ত পর্যন্ত দেব দেশ মাতৃকার জন্য। প্রত্যেকে এখানে আমরা সবাই একটাই পরিচয়, আমরা সিভিলিয়ান, আমরা ভারতবাসী। আর যে ঘটনা ঘটেছে পুরোটাই আপনারা দেখছেন, এর সূত্রপাত আমরা এতদিন, অনেক দিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলছি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আজকে পাকিস্তান থেকে এই কথা আজকে উঠছে, সেদিনই তো উঠেছিল। বাংলাদেশ যেদিনকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি যখন বেগম শেখ হাসিনা ক্ষমতায় ছিল, প্রধান স্লোগান উঠেছিল হরে কৃষ্ণ হরে রাম, শেখ মুজিবের বাপের নাম, হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। ভাবতে পাচ্ছেন আমাদের ধর্মের শ্রীকৃষ্ণ, তার যে স্লোগান, তার যে ধর্মীয় স্লোগান, তাই নিয়ে বাপের নাম শেখ মুজিব, যে কিনা একটা রাষ্ট্র স্বাধীন করেছে। এই সিমলা চুক্তি বলছিলেন না, আমার মনে পড়ে যাচ্ছে সিমলা চুক্তি হচ্ছে, ওদিকে জুলফিকার আলী ভুট্টো যখন বঙ্গবন্ধুকে আটকে রেখেছিলেন, ওদিকে তারপরে বঙ্গবন্ধুকে যখন ছাড়তে হলো, তখন বঙ্গবন্ধুকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, মুজিব তুমি শেষবারের মতো এখান থেকে যাওয়ার আগে কি চাইছো আমার কাছ থেকে? তখন বঙ্গবন্ধু বলেছিলেন আমি স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রসঙ্গীত শুনতে চাই। অশ্রুসিক্ত নয়নে সে চলেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে আমার সোনার বাংলার কি হাল করেছে ওরা। সেই বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছিল কি কারণে? বা আজকে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পশ্চিমবঙ্গে তো এখন অনেক সেই স্লোগান শোনা যায়, জয় বাংলা জয় বাংলা। যেদিন বঙ্গবন্ধুর মৃত্যু হয় সঙ্গে সঙ্গে তারপরে মোস্তাক আহমেদ সব থেকে বড় যেটা বলেছিল যে আর জয় বাংলা বলা যাবে না, খন্দকার মোস্তাক বলেছিল বলতে হবে বাংলাদেশ জিন্দাবাদ। কেন? বঙ্গবন্ধুর মৃত্যুর পেছনে মূল কারণ ছিল ওরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চায়নি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চায়নি, ইসলাম প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চেয়েছিল। সেই কারণে একই কিন্তু মূল কারণ, সেদিনকেও কিন্তু বঙ্গবন্ধু হত্যা, শেখ হাসিনারকে তাড়ানো, যদিও মূল সূত্রপাত হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, কিন্তু পেছন কিন্তু ছিল এই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা। আবার ঠিক আজকের ব্যাকগ্রাউন্ড, প্রশ্ন একটাই করা হয়েছে, তোমার ধর্মটা কি? আজকে অনেকে বলে না জাতি ধর্ম বাদ দে, খিদে পেয়েছে ভাত দে। প্রশ্ন করেনি তোমার প্রধানমন্ত্রী তোমাকে ভাত দিয়েছে কিনা, প্রশ্ন করেনি তোমার প্রধানমন্ত্রী তোমাকে চাকরি দিচ্ছে কিনা, খেতে দিচ্ছে কিনা, ভারতবর্ষে কতটা রোজগার হচ্ছে। প্রশ্ন একটাই করেছিল, তোমার ধর্মটা কি, তুমি কি কালমা পড়তে জানো? এটাই সন্ত্রাসবাদী, অর্থাৎ সন্ত্রাসবাদীদের ধর্ম একটাই, কালমা পড়তে জানে বা কালমা পড়তে জানে না, এর বাইরে আর কোনো ধর্ম, কোনো এদের আগ্রহ নেই। আর সেখানে আমরা এত বছর ধরে কিছু রাজনৈতিক দল ভণ্ডামও করেছে, বামপন্থী বলে একটা দল আছে, আজকে তারা বড় বড়, তারাও নাকি আজকে রাস্তায় নেমে বিভিন্ন কথা বলছে। দুদিন আগে ব্রিগেড করেছিল। একটাও সনাতনী হিন্দুরা যখন এখানে আক্রান্ত হয় তারপরেও তারা কথা বলতে পারে না। কেন বলতে পারে না জানেন? এগুলো ভণ্ডামো। সেই বামপন্থী যারা সেকুলারিজমের কথা বলে তাদের মূল যে গানটা রয়েছে, সেই গানে একটা লাইন আছে, সনাতন জীর্ণ পরিহাস। আপনি ভাবতে পাচ্ছেন সনাতনকে সব থেকে এত বছর ধরে অপমান করে সেই দলটা 34 বছর বাংলায় শাসন কায়েম করেছে, অথচ আমরা সনাতনী হিন্দুরা জাগিনি। এখন গোটা বিশ্ব জুড়ে একটাই মূল এদের কাজ, এরা ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। এই জায়গায় ভারত সরকার অনেক আগে থাকতেই ভারতীয় জনতা পার্টি বলছে হিন্দুদের জাগা উচিত, হিন্দুরা আজকে নিপীড়িত হচ্ছে, হিন্দুদের পাশে বাংলায় আজকে বেলডাঙ্গা হচ্ছে, বেলডাঙ্গার সময় তখন আমরা চুপ ছিলাম। আমাদের আজকে ঐক্যমতের যখন একটা প্রশ্ন আছে, গতকালই যেহেতু
একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সর্বদলীয় বৈঠকেও একটা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জায়গায় যে সেখানে ল্যাপস হয়েছে, সেখানে যে হয়েছে সেটার জন্যই সর্বদলীয়, এবং যেই মুহূর্তে তুমি যে স্পিরিটটার কথা বললে সুষমা স্বরাজ, যেটা যে আমাদের বিরুদ্ধচারণ থাকতে পারে, বিভিন্ন পকেটে হচ্ছে, কিন্তু এটার সাথে কোনো কিছুরই তুলনা তো হয় না এই মুহূর্তে যেটা হচ্ছে। আমি একটু প্রদীপ্ত রায়ের কাছে যাইছি, একটি ব্যর্থ রাষ্ট্র পাশে একটি খিলাফতি বা হচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্র, যার পরতে পরতে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ রয়েছে, যে মানবতার কোনো বাণীকে সর্বোচ্চ শিখরে কখনো স্থান দিতে চায় না রাষ্ট্রীয় স্তরে, সেই রকম প্রতিবেশী থাকাটা তো ভারতের কাছে উদ্বেগের এবং দুর্ভাগ্যজনক দুটোই। এরকম একটা জায়গায় এই ধরনের একটা শত্রু মনোভাবাপন্ন, চরম শত্রু মনোভাবাপন্ন দেশের কাছে এখন কি বা প্রত্যাশা থাকতে পারে? কিন্তু পাল্টা প্রত্যাঘাতের প্রশ্নে যখন আসছে এই মুহূর্তে, যা 71 সালেও ছিল না, এমনকি কার্গিল যুদ্ধের সময় ছিল না, এমনকি যখন ভারত পোখরানে টেস্ট করলো দ্বিতীয়বার পরমাণু, তখনও পর্যন্ত ছিল না, কিন্তু এবারে কিন্তু বিশ্ব জনমতের একটা বড় অংশ কিন্তু ভারতের পক্ষে রয়েছে। এর মতো পরিস্থিতিতে কি একটা চরম স্ট্রাইক এবার দরকার? দেখুন, চরম স্ট্রাইক বলতে দণ্ড, তাই তো আমাদের যে আমরা যদি কৌটিল্যান ধারাটাকে দেখি, তো উনি বলছেন যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে 4টে মেজার নিতে হবে, যে সাম, দান, দণ্ড, ভেদ। একটা সাম্যের সম্পর্ক, না হলে তাকে একটু কিছু টাকা পয়সা দিয়ে দাও, তাতে যে খুশি টুশি থাকে, যাতে উৎপাত না করে, তাতেও পাকিস্তানের কিছু হবে না। দণ্ড আমরা দিয়েছি, কিন্তু আমরা না, আমাদের একটা সমস্যা আছে, আমরা ভাবি যে এমন একটা টোটকা বার করতে হবে যাতে চিরকালীন সমস্যাটা মিটে যাবে। আর উল্টো দিকে টেরোরিজম এমন একটা সমস্যা যেটা কিন্তু মানে ইট ইজ হিয়ার টু স্টে। রাতারাতি সমস্যা মিটে যাবে, কাল থেকে সকলেই মানে নতুন সূর্যোদয় হবে, সবাই বাচ্চারা স্কুলে যাবে, সবাই চাকরি করতে যাবে, হিন্দু মুসলিম একসাথে থাকবে, ভারত পাকিস্তান পাশাপাশি বসবে, এতটা না সহজটা নয়। মানে এটা হলে হয়তো খুব ভালো হতো, কিন্তু এই যে একটা রোজি পিকচার, এইটা নয়, এটা আগে অ্যাকসেপ্ট করার দরকার। এবং সেই কারণে শুধু দণ্ড দিয়ে আর কিন্তু পাকিস্তানকে সামলানো যাবে না। কারণ দেখবেন ইমরান খান একটা কথা খুব বলতেন যে हमने हमारे पेट काट के आर्मी को पाला है, মানে কি আমরা না খেয়ে থাকবো কিন্তু আর্মিকে রাখবো। পারভেজ মুশারফ বলতেন যে আমাদের এটা সিভিলাইজেশনাল ক্ল্যাশ, আমরা দরকার হলে 1000 বছর লড়বো কিন্তু গাজওয়াতুল হিন্দ আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। তো আপনি পাকিস্তানের সাথে অন্য কিচ্ছু করতে পারবেন না, একটাই পন্থা বাকি রয়েছে, ভেদ। আরও একবার পাকিস্তানকে ভাঙো, দরকার হলে আরও অনেকগুলো টুকরোয় ভাঙো, শুধু বাংলাদেশ পূর্ব পশ্চিম পাকিস্তানে করলে হবে না। এদিকে গিলগিট বালতা, ওদিকে হচ্ছে আমার বালুচিস্তান, এদিকে পাঞ্জাব প্রভিন্স, ওদিকে ইরানের সাথে খানিকটা ভাঙা ছাড়া এমনিতেও একটা বলা হয় পাঞ্জাবি হুকুমরান, এই যে পাঞ্জাবি মানে হচ্ছে সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, সর্বত্র মানে বালুচিস্তান থেকে সম্পদ আরোহণ। পাকিস্তানি কালচার বলতে আমরা যেটা বুঝি, দ্যাট ইজ বেসিক্যালি পাঞ্জাবি কালচার, লাহোরি কালচার। তো তাতে ইনক্লুসিভিটিটা কোথায়? কোথায় বালোচের কথা শোনা হচ্ছে, কোথায় গিলগিটের কথা শোনা হচ্ছে, কোথায় ইভেন কাশ্মীরিদের কথা শোনা হচ্ছে, যে কাশ্মীরিদের জন্য ওদের প্রাণপাত হয়ে যাচ্ছে। জিন্না কিভাবে ট্রিট করতো কাশ্মীরিদের? যখন এই যে ওমরের যে ঠাকুরদা ছিলেন, তিনি যখন দেখা করতে গেছিলেন, শেখ আবদুল্লাহ যখন গেছিলেন জিন্নার সাথে দেখা করতে, তিনি তাকে টাইমই দেননি, তাড়িয়ে দিয়েছিলেন। এবং আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, 100-150 বছর আগে যখন কাশ্মীরিরা করাচিতে যেত ওখানে কাজকর্ম করার জন্য শীতকালে, এখানে থাকা যেত না, তো ওদের সাথে কীরকম ট্রিটমেন্ট করা হতো। তো কাশ্মীরিরা বলুন বা বালোচরা বলুন, কেউই কিন্তু পাকিস্তানে সেভাবে সুরক্ষিত নয়। এবং এই যে ন্যাশনালিজমগুলো, এই সাব ন্যাশনালিজমগুলো যদি একটু প্রমোট করা যায়, সেটা পাকিস্তান পলিসির ক্ষেত্রে, এবং যেটা আমার ধারণা বর্তমান সরকার করেও, সেটা খুব এফেক্টিভ হবে। তবে সেটা লং টার্ম ব্যাপার। আর আমাদের সমস্যা হচ্ছে, আমরা কখনো মানে মনে করি যে এই আজকে আমার একটা সমস্যা হলো, আমার রাতারাতি একটা সলিউশন চাই। এখন গোটা দেশ অত্যন্ত মানে ক্রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা কালেকটিভ রাগ। প্রচণ্ড রাগ করলে একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত।
আমরা কি করি, রাগ হলে একটা সিদ্ধান্ত নিয়ে না, নিই, ইতিমধ্যে কিছু একটা ভারত বলে ফেলি। কতগুলো সিদ্ধান্ত কিন্তু নিয়েছে, যে না, ভারত- সিদ্ধান্তগুলো Sorry. পাকিস্তানের একটা অর্থনৈতিক একটা প্রভাব পড়বে, মানে বিশেষ এটা করে এটা সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় না এটা বলাটা ঠিক হবে। ভারত এরকম একটা স্ট্র্যাটেজি করেই রেখেছিল যে এই যদি সিচুয়েশন হয়, এটা কন্টিনজেন্সি প্ল্যানিং বলে একে, এই সিচুয়েশন হলে আমার এই স্টেপ হবে, এবং ফাইনাল যে অ্যাটাকটা সেটা আমি সেই সিচুয়েশনাল ম্যাপিং করে ওই মুহূর্তে ফাইনালি লঞ্চ করব, যে Right. সার্জিক্যাল স্ট্রাইক আমরা করব, এটা নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া আছে, কিন্তু কবে, কোথায়, কোন মুহূর্তে, কোন জায়গায়, কার এগেনস্টে, সেইটা কিন্তু তবে সেই এই যে সময় পরিস্থিতি ম্যাপিংটা করা তৈরি হবে। করেছে, সেই পরিস্থিতিতে শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক বা হচ্ছে কোথাও একটা মানে হলো সেখানে স্যাটেলাইট ছবি, আজকে ভারতবর্ষের মানুষ কিন্তু এতে যে খুব তৃপ্ত হবে তা নয়। তার কারণে এটা, তার আগে আসিম মুনির যেরকম বলেছে যে কাশ্মীর হচ্ছে আমাদের ঘাড়ের শিরা কেটে গেলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, কাশ্মীরকে আমরা মুক্ত করবই এবং পাকিস্তানের অঙ্গ হবে। এই যে একটা জায়গা থেকে দাঁড়িয়ে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও কি একটা মনে হয়েছিল যে পাকিস্তান একটা উদ্দেশ্য এই ক্ষেত্রে তারা করেছিল, এটা ব্যাকফায়ার করেছে, এটা একটা জায়গায় ভারতবর্ষী ক্রোধের মধ্যেও একটা জায়গায় অন্তত ঠিক সিদ্ধান্ত নিয়ে যে পাকিস্তানকে একটা সাম্প্রদায়িক তনাব বা একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল আসিম মুনি, যাতে একটা অবিশ্বাস বাতাবরণ তৈরি হয় হিন্দু মুসলমানের মধ্যে, সেই কারণে বেছে বেছে হিন্দু হত্যা করে দেশে একটা গণরোষ তৈরির পরিকল্পনা তারা তৈরি করেছিল। দেখুন, প্রথমেই বিষয়টা বুঝতে হবে পাকিস্তানের এই মুহূর্তে কি অবস্থা। আমার আপনার থেকে পাকিস্তানের প্রশাসন হোক, তাদের মন্ত্রীরা হোক, প্রত্যেকে অনেক বেশি ভালো জানে। তারা জানে তাদের এমন ইকোনমিক্যালি অবস্থা, প্রধানমন্ত্রীর বাসভবনটা বিয়ে বাড়ি হিসাবে ভাড়া না দিলে তাদের পেটে ভাত জুটবে না। এই রকম অবস্থায় বিপ্লবের কথা এরা কি জন্য বলেছে, আসলে ভালোভাবে বুঝতে হবে। পাকিস্তান কিন্তু এই মুহূর্তে অত্যন্ত কোণঠাসা জায়গায় একটা রয়েছে, সেটা তো সেইখানে আমরা ইতিমধ্যে শুধুমাত্র মৌলবাদকে উস্কানি না দিলে, আজকে যেখানে বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশে এই মৌলবাদীদের উস্কানিতে উত্থাপন, ঠিক সেই রকম ভাবে প্রথমেই এই ইউনুসের যে মাথার পেছনের চক্র, একইভাবে মৌলবাদীদের উস্কানি দাও এবং নিজে ক্ষমতা দখল করো, ঠিক সেইভাবেই একইভাবে পাকিস্তানেও একইভাবে এইভাবে ক্ষমতা দখলের একটা লড়াই আসতে হয়তো চাওয়ার চেষ্টা করেছিলেন সেনাপ্রধান, কিন্তু তার যে এতটা ব্যাকফায়ার হবে, উস্কানিমূলক মন্তব্য কোন জায়গাটাতে গিয়ে পৌঁছবে এবং তার তাল সামলানোটা ওনার কাছে সেই ক্যালকুলেশনটা ছিল না। আমি দীপ্তিমান সেনগুপ্তের কাছে আসার আগে আমাদের সঙ্গে একজন যোগ দিয়েছেন তার মতামত জানাবার জন্য। জনমতে আমরা ফোন খুলে দিয়েছি ব্রততী মজুমদার কলকাতা থেকে। বলুন ব্রততী মজুমদার। হ্যাঁ, বলছি যে আমরা তো আমার জন্মের আগে বোধহয় সেই একবার যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, তা এত বছর বাদে পাকিস্তান তো আমাদের মানে প্রতিদিনই ঝামেলা করেই চলে। হ্যাঁ বলুন। পাকিস্তান তো আমাদের সঙ্গে প্রতিদিন ঝামেলা করেই চলে, তো এর বদলা নেওয়া হবে না? এর বদলা ভালো করে নেওয়া হোক, যেন প্রত্যেকটা রক্তবিন্দু, যা আমাদের যে এতদিন ধরে আমাদের যে ওরা আমাদের ওপর অত্যাচার করেছে, সেই প্রত্যেকটা রক্তবিন্দু যেন শোধ নেওয়া হয়। এমন 10 গুণ বেশি যুদ্ধটা এমন ভাবে হোক যেন 10 গুণ শোধ নেওয়া হয়। ধন্যবাদ ব্রততী মজুমদার কলকাতা থেকে। আপনি আজকে জনমতের প্রথম ফোন খোলার সঙ্গে সঙ্গে জনমতে যা জানাচ্ছেন যে এমন একটা যুদ্ধ করতে হবে যাতে 10 গুণ প্রতিশোধ নেওয়া যায়, তাহলে ঠিক হয়ে যাবে। দণ্ড মানে সেরকম চরম দণ্ড দিলে কিন্তু মানে শত্রুপক্ষ ঘায়েল হয়, এটাও দেখা গেছে। তার কারণ হচ্ছে দণ্ড দিতে গিয়ে আপনি যেমন কৌটিল্য বা চাণক্য রয়েছেন, ভোগী, লোভী, নিষ্কর্মা, একটি ভারত রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখার জন্য ধনানন্দকে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে দিয়েছিলেন হচ্ছে চাণক্য, ঠিক এরকম। কিন্তু এটা দেশবাসীর কিন্তু প্রথম ফোন খুলতে এরকম একটা মানে একটা রিয়াকশন ছিল। দীপ্তিমান সেনগুপ্ত, দিস ইজ দ্য পালস অফ দ্য নেশন এই মুহূর্তে। জনমত কিন্তু এইদিকে। আমি যদি সারাক্ষণ ফোন খুলে রাখি, আপনি দেখবেন, যদি আমি এখন অনলাইনে যদি একটা খুলে দিই যুদ্ধের পক্ষে, আপনাকে আমি বলে দিচ্ছি 95 থেকে 96%, শুধু যুদ্ধ না 10 গুণ শক্তি উজাড় করে দিতে হবে এটা করার জন্য। এইটা বক্তব্য আপনি নিজের কানে শুনলেন, কি বলবেন? আমি আপনাকে একটা ডেটা দিচ্ছি, সেই ডেটাটা হচ্ছে পাকিস্তানের 3 জন সেনা প্রধান এবং 3 জনের মধ্যে একজন হচ্ছে জিয়াউল হক,
একজন হচ্ছে পারভেজ মোশাররফ, আরেকজন হচ্ছে আপনার আসিম মুনির। এই তিনজন সেনাপ্রধানের তিনজনের একটা বৈশিষ্ট্য আছে, তিনজনই কিন্তু মুজাহিদ। মুজাহিদ বলতে উদ্বাস্তু, ভারতের অংশ থেকে তারা গেছে। আসিম মুনিরের পরিবারও ওখান থেকে গেছে। একজন আকাশেই উড়ে গেছে, একজন পাকিস্তানের মাটি পায়নি। 3 নম্বরের কি হবে আমি বলতে পারছি না। নাম্বার 1 এ কি বলছেন? মানে আপনি দুটো ইঙ্গিত দিলেন 3 নম্বরের ক্ষেত্রে। আমি বললাম না, আমি ডেটা, আমি আপনাকে ডেটা বলছি, Right. আমি কোনো কিছু ডেটা বলছি না, আমার এটা জানা ছিল না যে মুজাহিদ মানে সরি একদম, মুহাজির, আমি বলছি, সরি মাফ আমি- করবেন, মুহাজির, তারা উদ্বাস্তু ছিল। হ্যাঁ, হ্যাঁ, তারা মুহাজির ছিল। এই দুজন পাকিস্তানের মাটি পায়নি। এবার আসিম মুনিরের কি হবে আমি জানি না, নাম্বার 1। আর যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধ শেষ হয়ে গেছে, সেটা আজকে সকালবেলা শেষ হয়ে গেছে। আমি আপনাকে বলছি কেমন করে। পাকিস্তান বিমান বাহিনী F-16 ব্যবহার করতে চেয়েছিল। ইউএসএ সরাসরি ভাবে বলে দিয়েছে যে ওইটা উগ্রপন্থা দমনের জন্য ব্যবহার করা হবে, অপর কোন রাষ্ট্রের সঙ্গে এটা ব্যবহার করা যাবে না, বিশেষত ভারতবর্ষ যেখানে উগ্রপন্থার কোনো অংশও নেই। ক্লিয়ার? তাহলে প্রথম ধাপের দুটোতে পরিষ্কার হয়ে গেল। এবার আসছি আমি তৃতীয় পর্যায়ে। এই যে যারা বলছে যে এমন একটা কিছু করতে চাই যে পরিস্থিতিটার মধ্যে এরকম হবে যে আমরা পুরো মানে একদম মানে ভয়ঙ্কর কিছু ফলাফল হবে। আমি আজকের কথা বলছি, মানে গতকালকের কথা বলছি। গতকালকে বৃহস্পতিবার পাকিস্তানের শেয়ার মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণ ক্র্যাশ হয়েছে লাস্ট 10 বছরের মধ্যে। জেনে রাখুন, করোনার সময় এত স্পিডে হয়নি। এটা আমাদের প্রত্যেকের তথ্যের জন্য আমি বলছি। সর্বশেষ বলছি, পাকিস্তানকে আপনি একে মারবেন সে বাঁচবে, ওকে মারবেন সে বাঁচবে। পাকিস্তানের জিওপলিটিক্যাল যে ইম্পর্টেন্সটা সেটা একমাত্র খর্ব করতে পারলেই, কারণ পাকিস্তানের কাছে যুদ্ধ হচ্ছে ফিনান্সের জায়গা। ওরা যুদ্ধ করার সঙ্গে সঙ্গে অন্য রাষ্ট্রের কাছে গিয়ে বলবে আমাকে কিছু টাকা দাও, এটা পরিষ্কার বলে রাখে। সুতরাং পাকিস্তানকে ইকোনমিক্যালি এবং জিওগ্রাফিক্যালি ক্র্যাশ করাটাই হচ্ছে ভারতবর্ষের কাজ। যে কাজটা শুরুটা করেছে ওই জল বন্ধ করে দিয়ে, কারণ সিন্ধু সভ্যতার কথা পাকিস্তান স্বীকার করে না। তারা মনে করে তাদের সভ্যতাটা আরবীয় সভ্যতা, তারা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটাকে বিশ্বাস করে না। সুতরাং সিন্ধু নদের জল ব্যবহার তারা করতে পারবে না, যেটার উপর পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। অবশেষে আমি আরেকটা জিনিস আপনাদের আজকে বলে রাখছি যে পাকিস্তানের এই মুহূর্তে ভারতবর্ষ যে চতুর্দিক দিয়ে বিভিন্ন মানে আপনার নৌ, তারপরে এয়ার, স্থল ইত্যাদি করে যে একটা, ওরা বুঝতে পারছে না কি করবে। তার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে গতকালকে এই ক্ষেত্রে একটু বলে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চাইছে, বিভিন্ন সাংবাদিকদের দিয়ে প্রশ্নটাকে উত্থাপন করা হচ্ছে। সেখানে কি এই মধ্যস্থতা করতে কি রাজি হবে আদৌ মানে আমেরিকা এই মুহূর্তে? কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে বলছি আমেরিকা এই মুহূর্তে যেটা করবে, আমি আপনাকে বলছি এই মুহূর্তে বালুচিস্তানের ওপরে কন্ট্রোল, যেটা বালুচিস্তানে যেটা চাইনিজ সেনা আছে সেটাকে সরাবে। এবং আমি আপনাকে আজকে বলে রাখছি পাকিস্তান খুব অল্প সময়ের মধ্যে ভাগ হতে যাচ্ছে। আর এই ভাগ হয়ে গেলে পাকিস্তানের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স যদি শেষ হয়ে যায়, তাহলে না তার চীনের কাছে মূল্য থাকবে, না উগ্রপন্থীদের কাছে মূল্য থাকবে, আর না আমেরিকার কাছে মূল্য থাকবে। এই জায়গাটা আসতে যাচ্ছে, আপনি নিশ্চিন্ত থাকুন। এখানে যারা আছেন, যারা উদ্গ্রীব আছেন, আমি মনে করি পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ। যদিও তাদের মধ্যে র্যাডিক্যাল ইসলাম ঢোকানো হয়েছে, বাট আমি এটা মনে করি সেই দেশটাকে পুনরায় ভাগ করা এবং আমাদের ওইসব জায়গার দায়িত্ব নিতে হবে, এইটুকু আমি মনে করি। নিশ্চয়ই নিশ্চয়ই অখণ্ড ভারতের দিকে যাচ্ছি আমরা। এটা আপনি মানে তাহলে তো মানে সত্যি কথা 10 গুণ কি 20 গুণ একটা হলো। এটা বিজেপির কাছে শুনতেও খুব ভালো, মানে এটা খুব পবিত্র প্রিয় শব্দ, অখণ্ড ভারত, কোনো সন্দেহ নেই তাদের কাছে এটা রয়েছে। কিন্তু বাস্তবিক মানে এই জায়গায় পৌঁছানো কতটা সম্ভব? তবে আপনি যেটা বললেন তার ম্যাপকে যদি সে অক্ষুণ্ণ না রাখে, মানে সত্যি অর্থেই যদি পাঞ্জাবি হুকমারান তারাই মানে ওটা প্রতিষ্ঠা হয়, যেটা গোটা ইয়েতে চলেছে, অল আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল, অ্যান্ড সাম আর মোর অ্যান্ড মোর ইকুয়াল, সেটার উদাহরণ হচ্ছে পাকিস্তান।
এটা তাদের রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন জায়গায় এটা পরিলক্ষিত। আপনি সিন্ধু জল চুক্তি নিয়ে সিন্ধু জল চুক্তি ভারত রদ করেছে, কিন্তু একটা জিনিস একটু বুঝতে হবে যে এটা তো আর মানে বালতি দিয়ে বা ফেলে আটকানো যাবে না। জল তো একটা হিউজ সেই জলের ফোর্স, স্টোরেজটা কোথায় হবে? স্টোরেজটা হবে কোথায় এবং কিভাবে? আমরা তো মানে সিন্ধুর ওপর সেই কোনো রকম বাঁধই তৈরি করিনি। ওই চিনাবের ওপর দু একটা আছে, কিন্তু সেটাও ইমিডিয়েটলি এফেক্টিভ হবে না, অন্তত মানে 3-4 মাস সময় লাগবে। তো মানে আজকে বললে কালকেই কিন্তু সিন্ধু চুক্তি মানে প্র্যাকটিক্যালি রদ হচ্ছে না। তো এটা একটু এফেক্টিভলি বুঝতে হবে। এবং আর একটা জিনিস, যে চুক্তিটা রদ করতে চাইছি মানে কি, জলটা পাঠাবো না তা তো নয়, জলটা পাঠাবো না তখন যখন ওর দরকার, এবং জলটা ছেড়ে দেবো তখন যখন ওর দরকার নেই। তো এই জিনিসটা একটু বোঝার প্রয়োজন আছে, এটা কিন্তু মানে প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট ছাড়া অ্যাবসলিউটলি অসম্ভব। কাজেই এটা ভারতকেও মানে হ্যাজ টু ওয়ার্ক অন ইট। মানে আপনি এইটা কি তার মানে এটা এই কারণেই আপনি বলতে চাইলেন কি, মানে যে এইটা প্র্যাকটিক্যালি অসম্ভব? আমি ওটা না, প্র্যাকটিক্যালি অসম্ভব না, সময় সাপেক্ষ, কারণ জলটা ধরে রাখবে কোথাও হবে। একটু বলে রাখি, আসাউদ্দিন ওয়েসি এই প্রশ্নটাই করেছিলেন, তাকে প্রথমে বৈঠকে ডাকা হয়নি, পরবর্তী সময় তিনি বৈঠকে মানে যোগ দিয়েছেন, তাই এই কথাটা তারও একটা বক্তব্য হিসাবে এসছে যে জলটা স্টোরেজটা কোথায় হবে। আমার এই জায়গা থেকে একটা বড় প্রশ্ন এখানে একটা লাগে, যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেটা যাচ্ছে, আমেরিকা মধ্যস্থতা করতে রাজি হবে না, কিন্তু প্রাণপণ চাইছে। F-16 উদাহরণ দীপ্তিমান সেনগুপ্ত বললেন, কেন এই বিমান তখনই দেওয়া হবে শর্তাধীন, কোন পরিপ্রেক্ষিতে কোন সময় এটা ব্যবহার হবে। আজকে মার্কিন প্রশাসন যে জায়গায় আছে, যেটা 71 সালে ছিল না, বা কোনো সময় ফেব্রুয়ারি, এমনকি কার্গিলের সময় সেভাবে ছিল না, এমনকি পোখরানে যখন অটল বিহারী বাজপেয়ীর সময় যখন পরমাণু বিস্ফোরণ করা হলো, তখন কিন্তু ভারতকে টোটাল স্যাংশন, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিল আমেরিকা। আজকের এরকম একটা পরিস্থিতি থেকে আমেরিকা কি পাকিস্তানের ডাকে সাড়া দেবে, নাকি কোনো প্রশ্নই আর এই মুহূর্তে নেই? না, কোনো প্রশ্নই ওঠে না। আমেরিকার যে গ্লোবাল পজিশন সেটা মানে সম্পূর্ণভাবে বদলেছে, সাউথ এশিয়াতে তো বদলেইছে। ভারত এখন তার কাছে শুধু একটা স্ট্র্যাটেজিক পার্টনারই নয়, একটা লিউক্রেটিভ মার্কেটও। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমেরিকা ভারতের বিরোধিতা করবে এটা মানে ভাবাই মানে এটা সম্ভাবনাই জিরো। দ্বিতীয়ত পাকিস্তানের পক্ষে এখনকার আমেরিকা, ট্রাম্পের আমেরিকা যাবে না, শুধু আইনগত কারণে নয়। F-16 মানে যে যখন টেকনোলজি ট্রান্সফারটা হয়েছিল তখন বলেই দেওয়া হয়েছিল যে এটা ইন্ডিয়ার এগেনস্টে ইউজই করা যাবে না। ইন্ডিয়ার এগেনস্টে কেন, ইন্ডিয়ার লাগোয়া যে বর্ডারে সেই অঞ্চলে F-16কে আনাই যাবে না। ইরানের দিকে নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো, ইরানকে নিয়ে ওদের কোনো রিজার্ভেশন নেই। এছাড়াও পাকিস্তানকে কিন্তু ওরা এখন একটা ভায়াবল পার্টনার হিসেবে মনে করে না, পার্টিকুলারলি এই প্রশাসন আফটার এই লাদেন জবে থেকে পাকিস্তান মানে যেটা হলো, মানে যুদ্ধ লেগে গেলে সারা পৃথিবীর কাছে সাহায্য চাইবে, ভিকটিম কার্ড ফেলবে। এবং আপনি আমেরিকান ইনভেস্টমেন্টটা দেখুন, সেন্ট্রাল এশিয়া বা আফগানিস্তান, আফপাক রিজিয়ন যেটাকে ওরা বলে, সেই অঞ্চলে আমেরিকান ইনভেস্টমেন্ট বা আমেরিকান ইন্টারেস্ট এখন কোথায়? শুধুমাত্র ইরানকে নিয়ে ওরা চিন্তিত। সময় অতিক্রান্ত, কিছু লাস্ট কোনো বলার আছে? দেখুন, একটা খুব বাস্তব কথা আছে যে আপনি চাইলে বন্ধু বা শত্রুকে বদল করতে পারেন, কিন্তু আপনি চাইলে প্রতিবেশীকে বদল করতে পারেন না। সুতরাং এই মুহূর্তে ভারতবর্ষ, আগামী দিনের ভারতবর্ষ একটাই জিনিস, আমরা প্রত্যেকে, তবে এটাও খুব সত্যি কথা, আমরা প্রত্যেকে দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করছি, উনার কর্মপদ্ধতিকে বিশ্বাস করছি, প্রত্যেকের আশা যে আগামী দিনে হয়তো প্রতিবেশীটাও আমরা বদল করতে পারবো একমাত্র, এবং এটাও যদি কেউ পারে ইনিই পারবেন, এরপরে আর কারোর উপরে ভরসা দেখা যাক। আপনি যখন এটা প্রত্যয়ের সাথে বলছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাই বলেছেন যে যারা এই জঙ্গি বা সন্ত্রাসী এবং তাদের যারা মদতদাতা, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যা তারা কোনোদিন কল্পনাও এখনো পর্যন্ত করতে পারছে না। পদক্ষেপের বিভিন্ন স্টেজগুলো পেরোচ্ছে এবং আমরা বিভিন্ন রকম রিপার্কেশনস এগুলো পাচ্ছি। প্রতিটা এই 1 ঘন্টার এতে বলা সম্ভব নয়, তাই আপনাদের কাছে বলবো, আপনারা তো জনমত অবশ্যই দেখবেন, কেন আপনাদের মতামত, এবং আরও বেশি ফোন কল চাই, আপনারা আগামী সময় আমরা কিন্তু ফোন লাইন খুলে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা আপনাদের মতামত দেবেন, কারণ গোটা ভারতবর্ষের জনমত এখন কিন্তু কড়া দাওয়াই চাইছে পাকিস্তানের বিপক্ষে। কতটা আপনি একমত, কতটা ভিন্নমত পোষণ করেন, আপনারা মন খুলে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর প্রদীপ্ত রায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আপনাকে, বিজেপির মুখপাত্র সৌমিক রাহা আপনাকে,
এবং রাজনৈতিক বিশ্লেষক দীপ্তিমান সেনগুপ্ত, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।